আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের উদাহরণ 4 থেকে 7 পর্যন্ত এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। এর আগের ক্লাসগুলোতে আমরা অনুশীলনী 1-এর বেসিক সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং উদাহরণ 1 থেকে 3 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব 4 থেকে 7। এই 4 থেকে 7 পর্যন্ত কি ধরনের অঙ্ক আছে? একই ধরনের অঙ্ক আছে। আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এই নিয়েই 4টা অঙ্ক। ঠিক আছে, এখন আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি আর সাধারণ ভগ্নাংশ কি, এগুলো নিয়ে কিন্তু আমরা বেসিক ক্লাসটাতে বিস্তারিত বলেছি। সেই ক্লাসটা যারা করেছো তাদের আজকের ক্লাস বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে আমরা দুইটা পদ্ধতি শিখব। আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার দুইটা পদ্ধতি আমরা এখানে শিখব। প্রথম দুইটা অঙ্কে আমরা প্রথম পদ্ধতি শিখব, দ্বিতীয় দুইটা অঙ্কে আমরা দ্বিতীয় পদ্ধতি শিখব। এরপর অঙ্ক আসলে পরীক্ষায় তোমাদের যেই নিয়মটা ভালো লাগে বা যেই পদ্ধতি তোমাদের কাছে সহজ মনে হয় সেটা দিয়ে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করি। এখানে আবৃত্ত দশমিক সংখ্যা দেয়া আছে 3টা, এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে একটা একটা করে আমরা শুরু করি। প্রথমে কি দেওয়া আছে? 0.3 পৌনঃপুনিক। এটার মানে কি? এটার মানে হচ্ছে 0.33333 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই পৌনঃপুনিক দেওয়ার মানে হচ্ছে যে 0 পয়েন্টের পরে 33 চলতে থাকবে অসীম পর্যন্ত। এরপরে আমরা এটাকে কি করব? এটাকে দেখো, প্রথমে আমরা এখানে দেখব যে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। এখানে দশমিকের পরে অঙ্ক আছে একটা, তাহলে আমরা সেটাই নিব। 0.3 পৌনঃপুনিক। দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তাহলে একের সাথে একটা শূন্য দিব। দশমিকের পরে যদি দুইটা অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা একের সাথে দুইটা শূন্য দিব। এইভাবে আমরা করব। তাহলে এখানে কত আসবে? এখানে যেহেতু আমরা 10 দিয়ে গুণ করেছি তাহলে কি আসবে? 3.3333 এভাবে চলতে থাকবে। আচ্ছা, এইবারে আমরা আরো একটা গুণ করব। কি দিয়ে গুণ করব? আমরা দেখব যে দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক আছে কয়টা। ঠিক আছে, প্রথমে আমরা এই লাইনটা করেছি কিসের উপর ভিত্তি করে? দশমিকের পরে মোট অঙ্ক আছে কয়টা। এরপরে পরবর্তী লাইনে আমরা করব যে দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক আছে কয়টা। ঠিক আছে, তাহলে আমরা করতেছি গুণ। এখানে অনাবৃত্ত অঙ্ক কয়টা আছে? এখানে অনাবৃত্ত অঙ্ক একটাও নেই। তাহলে অনাবৃত্ত সংখ্যা যতটা থাকবে একের সাথে ততটা শূন্য আমরা দিব। এখন যেহেতু অনাবৃত্ত অঙ্ক এখানে নেই এজন্য একটা শূন্য দেইনি। তাহলে কি হবে? এটা 0.3333 চলতে থাকবে। এবারে যদি আমরা এই দুইটা গুণফলকে বিয়োগ করি, এই দুইটা গুণকে বিয়োগ করব, তাহলে কি হবে? দেখো, এখানে যেটা হবে যে 0.3 পৌনঃপুনিক গুণ এখানে 10 বিয়োগ করতেছি আমরা 1 সমান সমান। এইখানে কি হবে? দেখো, এখানে এই যে 3.333 থেকে আমরা 0.333 এগুলো বিয়োগ করেছি, তাহলে কি থাকবে? একটা পূর্ণ সংখ্যা থাকবে 3। এই পূর্ণ সংখ্যাটাকে নিয়ে আসার জন্যই আমরা এই কৌশল অবলম্বন করেছি। কৌশলটা কি ছিল? যে এইখানে দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে সেটার সাথে আমরা একের সাথে ততটা শূন্য দিয়ে গুণ করব। আবার দশমিকের পর যতটা অনাবৃত্ত অঙ্ক থাকবে একের পর ততটা শূন্য বসিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা এই পাশে একটা পূর্ণ সংখ্যা পাবো। এই পূর্ণ সংখ্যাটা পাওয়ার জন্যই আমরা আসলে এই কৌশলটা অবলম্বন করেছি যে কোথায় কত দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবারে আমরা এটাকে সরল করব। তাহলে বা দিয়ে লিখতেছি। এটাকে যদি আমরা এই পাশে রেখে দিই 0.3 পৌনঃপুনিক, তাহলে সমান সমান দিলে এই পাশে আগে থেকেই আছে কে? 3। এখন এই পাশে গুণ অবস্থা ছিল কে? 10 বিয়োগ 1, তার মানে 9। তাহলে এই 9 এই পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে হয়ে গেল, আমরা একটা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলাম। দেখো, আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি সেটা নিয়ে অল্প কিছু কথা এখানে বলি, কারণ বেসিক ক্লাসে আমরা বিস্তারিত বলেছি। আবৃত্ত দশমিক মানে হচ্ছে দশমিকের পর, অর্থাৎ এমন একটা দশমিক সংখ্যা যেখানে বারবার একই সংখ্যার পুনরাবৃত্তি হবে, একই অঙ্কের পুনরাবৃত্তি হতে থাকবে, সেটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। আর সাধারণ ভগ্নাংশ সংখ্যা কি? যেখানে p/q আকারে প্রকাশ করা হয়, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবং দশমিক ভগ্নাংশের মধ্যে আবার এটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে
আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পেরেছি। এটাকে আমরা চাইলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? যদি 3 দিয়ে কাটাকাটি করি, এখানে 3 একে 3, এখানে 3 3 এ 9, তাহলে এটাকে আমরা 1/3ও লিখতে পারি। ঠিক আছে, হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে যাই। পরবর্তী দ্বিতীয়টা কি ছিল? এরপরটা কি ছিল? 0.24 পৌনঃপুনিক। আচ্ছা, তাহলে এটার সমানও আমরা কি লিখতে পারি? 0.242424 এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এবারে আমরা কি দিয়ে গুণ করব? প্রথমে আমরা গুণ করব 0.24 পৌনঃপুনিক। গুণ করব কি দিয়ে? প্রথমে আমরা গুণ করব যে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে মোট। এখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তাহলে 1-এর পরে 2টা শূন্য যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে দশমিকটা 2 ঘর সরে আসবে। 2 ঘর সরে আসলে এটা হবে 24.242424 এইভাবে চলতে থাকবে। এরপরে আমরা পরবর্তী লাইনে আরো একটা গুণ করব যথারীতি। তাহলে 0.24 পৌনঃপুনিক ইনটু, এরপর আমরা কত দিয়ে গুণ করব? এরপর আমরা বিবেচনা করব যে দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক আছে কয়টা। এখানে দশমিকের পরে 2টাই হচ্ছে আবৃত্ত, অনাবৃত্ত অঙ্ক নেই, তাহলে একের সাথে কোনো শূন্য বসছে না। অনাবৃত্ত যতটা অঙ্ক থাকবে একের সাথে ততটা শূন্য বসবে। এখন অনাবৃত্ত অঙ্ক কোনোটাই নেই, এই জন্য আমরা বসাচ্ছি না। তাহলে কি থাকবে? 0.242424 এভাবে চলতে থাকবে। এবারে আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাবো? 0.24 পৌনঃপুনিক। এটাকে আমরা গুণ করেছি কি দিয়ে? এখানে করেছি আমরা 100 দিয়ে, এরপরে বিয়োগ করতেছি, এখানে করেছি 1 দিয়ে। আচ্ছা, তাহলে এই পাশে আমরা কত পাবো? এই পাশে আমরা কিন্তু এবারও একটা পূর্ণ সংখ্যা পাবো। দেখো এখানে 24.2424 আর এখানে 0.2424 চলতেছে, তাহলে এই পূর্ণ সংখ্যা 24 এখানে থাকলো। এই 24 বের করার জন্যই কিন্তু আমরা এখানে এই কৌশল অবলম্বন করেছি যে কোথায় আমরা কত দিয়ে গুণ করব। আচ্ছা, এবারে আমরা দেখি যে এখানে কত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বা দিয়ে লিখতেছি 0.24 পৌনঃপুনিক। আচ্ছা, এবার এই পাশে আগে থেকে ছিল 24 আর এই পাশে গুণ অবস্থায় ছিল 100 থেকে 1 বিয়োগ, তার মানে 99। তাহলে 99 আমরা এখানে পাচ্ছি। এবার এটাকে আমরা চাইলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। যেমন 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, উপরে 3 8 24 আর এখানে 3 33 হচ্ছে 99। হয়ে গেল সমাধান। আচ্ছা, এরপরে আরো একটা বাকি আছে, সেটা আমরা যদি এই পাশে করি, কি আছে সংখ্যাটা শেষে, তোমরা কিন্তু এটা নিচে করবে। ঠিক আছে, আমরা এই পাশে লিখতেছি। তাহলে শেষে কি আছে? 42.3478 পৌনঃপুনিক। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি? 42.347878 এভাবে চলতে থাকবে, কারণ 7 আর 8 এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এই পর্যন্ত আগের মতোই থাকবে, আর এই 7 8 বারবার পুনরাবৃত্তি হতে থাকবে। আচ্ছা, এবারে আমরা যথারীতি গুণ করব। এখন এখানে কি দিয়ে গুণ করব? 42.3478 পৌনঃপুনিক। এরপর আমরা গুণ করব কি দিয়ে? আমরা বলেছিলাম যে দশমিকের পরে যতটা অঙ্ক আছে সেটা বিবেচনা করতে হবে। তাহলে একের সাথে 1 2 3 4 4টা শূন্য বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটার শেষে এই দশমিক 1 2 3 4 4 ঘর নড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি আসতেছে? 4 2 3 4 7 8.787878 এভাবে চলতেছে। আচ্ছা, এরপরে আমরা গুণ করব কি দিয়ে? 42.3478 পৌনঃপুনিক গুণ, এবারে আমাদেরকে দেখতে হবে যে দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক আছে কয়টা। সেখানে দশমিকের পরে 1 2 দুইটা অনাবৃত্ত অঙ্ক আছে, তাহলে আমরা একের পরে এই 2টা শূন্য দিব। তাহলে কি হবে? এই দশমিকটা 2 ঘর এই পাশে চলে যাবে। তাহলে কি হবে? 42 34.787878 এভাবে আসবে। তাহলে আমরা যদি এবার বিয়োগ করি, বিয়োগ করলে কি পাবো? আমরা এখানে পাবো 42.3478 পৌনঃপুনিক গুণ হচ্ছে, এখানে আমরা দিয়েছি একের পরে 4টা শূন্য, আমরা এখানে একটা কম দিয়ে ফেলেছি ভুলে। আচ্ছা, একের পরে 1 2 3 4 বিয়োগ হচ্ছে একের পরে 2টা শূন্য।
এই পাশে আমরা কি পাচ্ছি দেখো, এই পাশে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। দেখো এখানে 423478.787878, এখানেও দশমিকের পরে 787878। তাহলে এই পূর্ণ সংখ্যাটা থেকে আমরা যদি এই পূর্ণ সংখ্যাটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে দেখো আমরা কি পাই, এখানে 423478 বিয়োগ হচ্ছে 4234, তাহলে আমরা পাচ্ছি 419244। আচ্ছা, এবার আমরা বা দিয়ে যদি লিখি আমরা এখানে কি পাচ্ছি, 42.3478 পৌনপুনিক সমান, এখানে আগে থেকেই ছিল কি 419244। আচ্ছা, এবার এই পাশে কত ছিল, একক, দশক, শতক, সহস্র, অযুত, তার মানে হচ্ছে এখানে 10,000, 10,000 থেকে 100 আমরা বিয়োগ করতেছি, তাহলে 9,900। ঠিক আছে, এখন যেহেতু এখানে উপরে অর্থাৎ লব বড় আছে, তার মানে কি, তার মানে হচ্ছে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা চাইলে এইভাবে রেখে দিতে পারি, অথবা এই অপ্রকৃত ভগ্নাংশকে ভেঙে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে ভাগ করতেছি, তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক। সো এইভাবে আমরা 4 নম্বরটা শেষ করলাম। এবারে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 নম্বর অঙ্কে এরকম 3টা সংখ্যা দেয়া নেই, সেখানে শুধুমাত্র একটা সংখ্যাই দেয়া আছে। তাহলে এটা এখন আমরা সমাধান করব। আমরা প্রথমে কি করব, এটার মানটা বের করে নিব। তাহলে 5.23457 সমান সমান কি, 5.23457 এইভাবে চলতে থাকবে। সো এখানে পৌনঃপুনিক দেওয়া আছে 4 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এই 457 এটাই বারবার আসতে থাকবে। আচ্ছা, এবারে আমরা এর সাথে গুণ করব। সো আমরা গুণ করার জন্য সাজাচ্ছি 5.23457 গুণ করব আমরা কত, এখানে দেখতে হবে যে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5, 5টা অঙ্ক আছে। তাহলে একের পরে 1 2 3 4 5, একের পরে 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে শূন্য জন্য কি হবে, এই দশমিকটা 5 ঘর ডানে চলে আসবে। তাহলে কি হবে, 52347 পয়েন্ট, এখানে দশমিকটা আসলে এরপরে কোনটা পুনরাবৃত্তি হচ্ছে 457, তাহলে 457 এভাবে চলতে থাকবে। এরপরে আমরা আরো একবার গুণ করব। এবারে আমরা গুণ করব কি দিয়ে, আমাদেরকে দেখতে হবে দশমিকের পরে কয়টা অনাবৃত্ত অঙ্ক আছে। তাহলে এখানে 2টা অনাবৃত্ত অঙ্ক আছে, এই 3টা কিন্তু আবৃত্তের মধ্যে। ঠিক আছে, তাহলে এই 2টা হচ্ছে অনাবৃত্ত। তাহলে একের পরে 2টা শূন্য দিয়ে আমরা গুণ করব। তাহলে 2টা শূন্য দিয়ে কি হবে, এই দশমিক 2 ঘর ডানে চলে যাবে। তাহলে 523.457 এইভাবে চলতে থাকবে। এবারে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করে দিলে কি হবে, এই 5.23457 এর সাথে আমরা গুণ করেছি প্রথমে 1 2 3 4 5, এর সাথে 5টা শূন্য দিয়ে, এরপরে করেছি 2টা শূন্য দিয়ে। আচ্ছা, এবারে এই পাশে কত আসবে, এই পাশে একটা পূর্ণ সংখ্যা আসবে। দেখো এখানেও দশমিকের পরে আছে 457, এখানেও পূর্ণ সংখ্যার পরে আছে 457। তার মানে এই দুটা পূর্ণ সংখ্যাকে বিয়োগ করলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বিয়োগ করে দেখি যেখানে কত আসে। তাহলে 523.457 মাইনাস 523 সমান হচ্ছে 522.934। আচ্ছা, এবারে এই পাশে কত আসবে, আমরা যদি বা দিয়ে লিখি 5.23457, এখানে আমরা যদি দিয়ে দিই তাহলে এখানে আগে থেকেই বা ডান পক্ষে আগে থেকে আছে 522.934। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ 1 লক্ষ থেকে আমরা 100 বিয়োগ করেছি। ঠিক আছে, তাহলে 99,900 এটা আমরা পাচ্ছি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও লব বড় আছে,
তাহলে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা চাইলে এইটুকু করে শেষ করে দিতে পারি, আবার এটাকে চাইলে আমরা একটা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে আমরা করে ফেলি। আচ্ছা, এবারে হয়ে গেল, কারণ এবারে উপরের যে সংখ্যাটা সেটা ছোট আছে আর এখানে একটা মিশ্র ভগ্নাংশ তৈরি হয়েছে। সো একে একে আমরা 4 আর 5 নংয়ে যে অঙ্কগুলো সমাধান করতে বলা হয়েছিল, অর্থাৎ যেই আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছিল সেগুলো আমরা সমাধান করে ফেলেছি। এইবারে আমরা 6 আর 7 নং একই জিনিস, 6 আর 7 নংয়েও একটা আবৃত দশমিক সংখ্যা দেয়া আছে, সেটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তবে আমরা এই দুটো অঙ্কে যে নিয়মটা ব্যবহার করেছি গুণ করে করে, সেই নিয়মটা আমরা ব্যবহার করব না, অন্য একটা নিয়ম শিখব। তাহলে চলো শুরু করি। সেখানে দেখতে পাচ্ছ যে উদাহরণ 6 আর উদাহরণ 7-এ দুইটা সংখ্যা দেয়া আছে। এই দুইটা সংখ্যাই আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কিন্তু এর জন্য আমরা কোনো রকম সাজাবো না, এর জন্য আমরা কোনো রকম গুণ করব না, সরাসরি করে ফেলবো। তো সরাসরি করার পদ্ধতিটা কি সেটাই আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে সরাসরি আমরা একটা ভগ্নাংশ এঁকে ফেলবো, সাধারণ ভগ্নাংশ। উপরে কি বসবে? উপরে যেই সংখ্যাটা আছে দশমিক ছাড়া, পৌনঃপুনিক ছাড়া, সেই সংখ্যাটা প্রথমে বসবে। তাহলে 4 5 2 3 4 6 বসলো। এরপরে বিয়োগ করতে হবে। বিয়োগ করব কি দিয়ে? বিয়োগ করব এই যে পৌনঃপুনিক আছে, এই পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে বিয়োগ করব। তাহলে 4 5 2, এখানে দশমিকের কোনো বালাই নেই, পৌনঃপুনিক অংশটুকু আমরা বাদ দিয়ে দিয়েছি আর বাকি অংশটাকে দশমিক ছাড়া লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে উপরের যে অংশ বা লবের অংশ শেষ। এবার হর কিভাবে বসাবো সেটা আমরা শিখি। হর বসানোর জন্য আমাদেরকে দশমিকের পরের সংখ্যাটুকু বিবেচনা করতে হবে, আগের সংখ্যাটুকু বিবেচনা না করলেও হবে। তাহলে পরে যেই কয়টা আবৃত্ত অঙ্ক আছে সেই কয়টা 9 হবে, আর যে কয়টা অনাবৃত্ত অঙ্ক আছে সেই কয়টা 0 হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আবৃত্ত অংশ আছে কয়টা? 1 2 3, তাহলে আবৃত্ত অঙ্ক 3টা, এই জন্য 3টা 9। এরপরে অনাবৃত্ত অঙ্ক আছে কয়টা? একটা, তাহলে একটার জন্য একটা 0। সাজানো শেষ। এবারে আমাদের বিয়োগ করলেই কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। এবারে যেহেতু আমরা উপরের সংখ্যাটা বড় পাচ্ছি, এজন্য আমরা এটাকে কিছুটা লঘিষ্ঠ করার চেষ্টা করি বা মিশ্র ভগ্নাংশ বানানোর চেষ্টা করি। হয়ে গেল সমাধান। এবারে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তীতেও একই নিয়ম, এখানে খুবই শর্টকাট। আমার কাছে এই নিয়মটাই বেশি পছন্দ, কারণ হচ্ছে সাজানোর কোনো প্রয়োজন হয় না। তো এই নিয়মে আমরা 7-এর অঙ্কটা সমাধান করে ফেলি। তাহলে আমরা প্রথমে একটা ভগ্নাংশের মতো সাজিয়ে ফেললাম। এরপরে উপরে কি হবে? পুরো সংখ্যাটা লিখবো, কোনো পৌনঃপুনিক ছাড়া, কোনো দশমিক ছাড়া। এবারে বিয়োগ করব। কি দিয়ে বিয়োগ করব? পৌনঃপুনিক ছাড়া যে অংশটুকু আছে সেটা দিয়ে বিয়োগ করব। এখন দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যাই পৌনঃপুনিকের মধ্যে আছে, শুধু দশমিকের আগের সংখ্যাটাই পৌনঃপুনিক ছাড়া আছে। তাহলে আমরা লিখলাম। তাহলে আবারও বলতেছি এখানে কিভাবে সাজাতে হয়। প্রথমে যেই সংখ্যাটা দেয়া আছে কোনো দশমিক ছাড়া, কোনো পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা লিখে ফেলতে হবে। এরপরে বিয়োগ করতে হবে। এই পুরো সংখ্যাটার মধ্যে যেইটুকু অনাবৃত্ত আছে সেই অনাবৃত্ত অংশটুকু বিয়োগ করতে হবে। আচ্ছা, এবারে হর কি হবে বা নিচের অংশটুকু কি হবে? নিচের অংশটুকু শুধুমাত্র দশমিকের পরের সংখ্যা দিয়ে বিবেচনা করতে হয়, দশমিকের আগে কি আছে সেটা দেখার বিষয় না। তাহলে দশমিকের পরে যে কয়টা আবৃত্ত অঙ্ক আছে সেই কয়টা 9 দিতে হয়। তাহলে এখানে 3টা আবৃত্ত অঙ্ক আছে, 3টা 9 দিলাম। এরপরে যে কয়টা অনাবৃত্ত অঙ্ক আছে সেই কয়টা 0 দিতে হয়। এখন দশমিকের পরে এখানে একটাও অনাবৃত্ত অঙ্ক নেই, এই জন্য কোনো 0 দিতে হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এখানে এবার বিয়োগটা করে ফেলি। তাহলে এখানে 32,567 থেকে আমরা এখানে 32 বাদ দিচ্ছি, তাহলে 35 পাওয়া যাচ্ছে। এরপরে 999 ভাগ করব। যেহেতু উপরের সংখ্যাটা বড়, এজন্য আমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারি। সো হয়ে গেল আমাদের সমাধান। সো আজকের ক্লাসে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা শিখেছি দুইটা নিয়মে। তো দুইটা নিয়মই আমরা সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বেসিকের ক্লাসটা করেছো আশা করি তাদের আজকের অঙ্কগুলোর সমাধান বুঝতে সহজ হয়েছে। সো এই বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। বারবার অনুশীলন করো, তাহলে এই বিষয়গুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে, পরীক্ষার সময় খুব ভালোভাবে সমাধান করতে পারবে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।